পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকা শহরে বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে 2 বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 15 দিনের মধ্যে রাজধানীর উন্নয়ন ও সংস্কার কাজ চলা জায়গাগুলো ঘিরে ফেলার পাশাপাশি ধুলোবালি প্রবণ এলাকাগুলোতে দিনে 2 বার করে পানি ছেটাতেও নির্দেশ দেন আদালত। 2019 সালের 10টি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তনকে 1 নম্বর হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছর তাদের হিসেবে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা ছিল তৃতীয় এবং বিশ্বব্যাংক জানায় দূষণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। মার্কিন দূতাবাসের বায়ুমান পর্যবেক্ষণ যন্ত্রের তথ্য অনুযায়ী গত 19 ও 20 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 11টার দিকে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল ঢাকা। পরমাণু শক্তি কেন্দ্র ও যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের যৌথভাবে করা দুটো গবেষণায় ঢাকার রাস্তার ধুলায় সর্বোচ্চ মাত্রায় সীসা, ক্যাডমিয়াম, দস্তা, ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক, ম্যাঙ্গানিজ ও কপারের উপস্থিতি শনাক্ত করা হয়। শীত মৌসুমে এসব সূক্ষ্ম ভারী ধাতু কণা বাতাসে ভেসে খুব সহজেই ত্বকের সংস্পর্শে আসে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার, শ্বাসকষ্ট, স্নায়ুজনিত রোগ সৃষ্টি করে। নগর পরিকল্পনাবিদেরা অবকাঠামো নির্মাণ ও শিল্প কারখানা স্থাপনের সময় পরিবেশগত সুরক্ষার ন্যূনতম বিষয়গুলো মানা হচ্ছে না বলে দাবি করলেও পরিবেশ অধিদপ্তর বলছে অন্য সরকারি সংস্থাগুলোকে ধুলা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো ছাড়া কিছুই করার নেই তাদের। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম এবং স্থপতি ও নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ রফিক আজম। স্বাগত আপনাদের তিনজনকে। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আপনাকে দিয়ে শুরু করি, কারণ বিষয় নির্ধারণ করেছি আদালতের নির্দেশে বায়ু দূষণ কমবে। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি কথাটা আদালতের নির্দেশে কমবে তা না, কমানোর জন্য যে প্রক্রিয়া, যে কর্মকাণ্ড আছে সেটি করার জন্য আদালতের একটা নির্দেশনা আছে। অর্থাৎ ইনডাইরেক্টলি বলতে গেলে ওই নির্দেশনা বাস্তবায়ন হলে বায়ু দূষণ কমানোর কথাই আমাদের সামনে স্পষ্ট হয়। তো যে এখানে জিনিসটা হলো যে আপনার এটা কিন্তু এত বড় ধরনের একটা কনসার্ন, বিশেষ করে জিনিসগুলো হয়তো এটা এই শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এটি খুব হয়তো দেখা যাচ্ছে না যে আমি কী নিচ্ছি, এই জন্য হয়তো খুব একটা চিন্তা করি না আমরা স্বাভাবিকভাবে। কিন্তু সচেতন হিসাবে বা যারা মানুষের বেঁচে থাকার যে বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা এটা বুঝতে পারেন যে কত ধরনের ভয়াবহ অবস্থা হয়েছে ঢাকা শহরের। কারণ আপনি বিশেষ করে সচেতন থাকতে হচ্ছে না, মানে যারা আমরা এই শহরে শ্বাস নিচ্ছি তারা প্রত্যেককে টের পাচ্ছি যে কিন্তু হ্যাঁ প্রত্যেকে টের পাচ্ছি, কিন্তু টের পাওয়ার জিনিসটা মানে প্রত্যক্ষভাবে কিন্তু প্রথমেই উপলব্ধি করা যায় না। যখন আমার লাঞ্চ আক্রান্ত হয়ে যায় তখন আমি টের পাচ্ছি, মানে একদম শেষ পর্যায়ে। তো ওই জায়গাটাই আমরা এইভাবে চিন্তা করছি, সেটা হলো যে দেখুন আমাদের প্রত্যেকের তো বেঁচে থাকার অধিকার আমার মৌলিক অধিকার। তো এখন আপনি যদি এমন প্রক্রিয়া করেন যে ঢাকা শহরে আমি থাকবো, আমার বেঁচে থাকার জন্য যে আমার বায়ু দরকার, বাতাস দরকার, এবং সেটা আমি সঠিকভাবে পাবো না, তাহলে সেটা তো আমার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জনস্বার্থে এইচআরপিবির পক্ষ থেকে রিট পিটিশন করেছি। একটি হলো যে সেটা হলো আপনার যে আমরা যে পত্রিকার রিপোর্টটা অ্যানেক্স করেছিলাম সেই রিপোর্টের মধ্যে স্পষ্টভাবে বলা ছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে সর্বশেষ যে আপনার সবচেয়ে আপনার দূষণ শহর কয়টা সেটার মধ্যে বাংলাদেশের তৃতীয় অবস্থান, এগুলো সবকিছু বলা হয়েছে। আরেকটি হলো যে আমাদের যে পরিবেশ আইন তার অধীনে একটা বিধিমালা আছে, সেখানে কিন্তু এই বাতাসে আপনার উপাদান থাকার ব্যাপারে একটা সর্বোচ্চ সীমা বলা হয়েছে, যেটা নাকি আমাদের স্বাস্থ্যের জন্য কোনো হার্মফুল না। কিন্তু খুব ইন্টারেস্টিং কি জানেন, সেখানে বাতাসে উপাদান কি থাকবে, সেখানে কিন্তু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, মানে বাতাস যেটা দিয়ে গঠন ন্যাচারালি ওইগুলোর কথাই বলা হয়েছে। কিন্তু ওই আইনে কিন্তু কোনো এই যে সীসা, তারপরে আপনার কার্ডিয়াম, এগুলো থাকার কথা বলা হয় না কেন, ওটা তো বাতাসে থাকারই কথা না। মানে ব্যাপারটা হলো এরকমই, কারণ আইনেও কিন্তু ওটার কথা বলা হয় না। আইনে বলা হয়েছে বাতাস যে সমস্ত উপাদান নিয়ে গঠিত সেই সমস্ত উপাদান কত পর্যন্ত থাকলে পরে আমাদের ক্ষতি হবে না সেইটা নির্ধারণ করা হয়েছে, এবং সেটির মাত্রা এখন 200 গুণ বেশি যেটা আমাদের প্রচলিত আমাদের বাতাস আছে এখানে। আর এখানে আমরা সবচেয়ে দোষী এই যে আমাদের উন্নয়নের প্রশ্ন চলে আসে এখানে। আপনি উন্নয়ন তো হবে, কিন্তু আপনি যদি এমন উন্নয়ন করেন যেটার মাধ্যমে আমার জীবনের বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ণ হবে, সেই উন্নয়ন তো কোনো নাগরিক চাইবে না, চাওয়ার প্রশ্নই ওঠে না। এখন সেখানে যে উন্নয়নগুলো হচ্ছে সেখানে কিন্তু যেখানে উন্নয়ন কর্মকাণ্ড যারা দিচ্ছে, টেন্ডারটা যারা দিচ্ছে, ওয়ার্ক অর্ডারটা, সেখানে কিন্তু বলা আছে যে এই যখন কাজ করবেন আপনি সেই জায়গাটাকে আপনাকে এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে ওই জায়গার ধুলাবালি বাইরে না যায়, এবং সেটা পরিবেশ অধিদপ্তর যখন ছাড়পত্র দেয় সেখানে ওই কন্ডিশনটা বলা থাকে। কিন্তু আমাদের যারা কাজ করছে
করছেন কন্ট্রাক্টর বা অন্যান্যরা যারা, ওই অর্থগুলোকে বাঁচানোর জন্য তারা ডোন্ট কেয়ার, যে তারা ওইটা কোনো পদক্ষেপ নেয় না। একটা দেখবেন আমাদের এই যে স্কাই ট্রেন যেটা হচ্ছে, সেটার পাশে কিছু আছে, সেটাকে দেখা যাবে একটা টিন দেওয়া হয়েছে, অর্থাৎ আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না ভিতরে কে আছে, কিন্তু ওইটা তো পারপাস না। এটা আরো উঁচু করে দিয়ে দিতে হবে যে ধুলাটা যাতে আমাদের সংস্পর্শে না আসে। এবং আমাদের এই যে হাইকোর্টে ঢোকার সময় ন্যায় সরণি টিএসসির পাশ থেকে, এখানে কিছুদিন আগে কাজ হলো, কাজ হওয়ার পরে সমস্ত ঢাকনা সমস্ত জিনিসপত্র নয়ে চলে গেল, আর ওই জায়গাটা মনে হচ্ছে যে একদম নভেম্বর মাসে গ্রামে পুকুরে যে কাদা থাকে না, ময়লা ঠান্ডা থাকে, সেই রকম ফেলে রেখে চলে গেছে। এই হলো আমাদের অবস্থা। তো সেই জায়গাগুলোতে যে কাজগুলো করা হবে, সেখানে যেহেতু আইনে আছে, কন্ট্রাক্টে আছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে আছে যে তাদেরকে ব্যবস্থার কথা বলা আছে যে এইভাবে করতে হবে, সেইগুলো যদি তারা না করে, তাহলে সেইটার আইনের প্রতিকারগুলো আবার আইনে বলা আছে। কিন্তু আইন কি আসলে প্রতিকার দিতে পারবে কিনা সেই প্রশ্নে আসবো মনজিল মোর্শেদ, কারণ আপনার নিজের অভিজ্ঞতাতে আপনি অসংখ্য জনস্বার্থে মামলা করেছেন। আমাদের দেশের আদালত মানে ফুটপাতে মোটরসাইকেল তোলা যাবে না থেকে শুরু করে নানা বিষয়ে নির্দেশনা দিয়েছে, তাতে কি প্রতিকার এসেছে আমি সেগুলো আপনার কাছে শুনবো এরপরে যখন আসবো। আমি ডক্টর আব্দুল সালাম আপনার কাছে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ আসলে এই মাসেই আমরা দুটো রিপোর্টও দেখেছি যে বিদেশের মানে দুটো মানে বিজ্ঞান জার্নালের সঙ্গে সায়েন্স জার্নালের সঙ্গে সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিউশন রিসার্চ, এরকম দুটো জার্নালের সঙ্গে আর যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে গবেষণা করেছেন আপনারা রাস্তায় এবং ঘরের ভেতরে কিরকম দূষণ সেই বিষয়, এবং সেখানে আসলে সেই ব্যাপারগুলো বেরিয়ে এসেছে যে সীসা, ক্যাডমিয়াম, দস্তা, ক্রোমিয়াম মানে সকল ভারী ধাতু ব্যাপক পরিমাণে আছে আমাদের বাতাসে। হ্যাঁ, প্রথমে উনি একটু বললেন বাতাসে আসলে উপাদানগুলো কি। আমরা চাই বাতাসে নর্মালি অক্সিজেন থাকবে 20% অক্সিজেন প্রায়, এবং 80% 79% প্রায় নাইট্রোজেন, এটা থাকবে। এটা হলো গ্যাসুয়াস সাবস্টেন্স। তো এর বাইরে যে অল্প পরিমাণ যে গ্যাসগুলো আছে সেগুলাই হলো আসলে ক্ষতিকারক, এবং সেগুলো হলো পলিউশন। এটা হলো গ্যাসুয়াস সাবস্টেন্স। আরও কিছু জিনিস আছে যেগুলো হলো সলিড পার্টিকেলস বাতাসে থাকে। এখানে যেমন ব্ল্যাক কার্বন, অর্গানিক কার্বন, সালফেট, নাইট্রেট, ফসফেট, এগুলার কম্পাউন্ড, এবং অন্যান্য যে মানে সয়েল টাইপ ম্যাটেরিয়ালস সেগুলো থাকবে। তারপরে ভারী ধাতু থাকবে, এবং টোটাল যে কম্পোজিশনটা আছে, যে পার্টিকুলেট ম্যাটার আমরা বলি, বিভিন্ন সাইজের আছে এটা। তার মধ্যে খুব অল্প পার্সেন্টেজ যদি তুলনা করেন 0.5%-এর নিচেও এইগুলো আছে, কিন্তু এদের কন্ট্রিবিউশনটা বা এদের ক্ষতির সম্ভাবনাটা বেশি। এটা হলো বায়ুর কম্পোজিশন। তারপরে আমি যেটা বলতে চাই, আপনি যে বললেন যে আমরা গবেষণা করি, আসলে আমরা হলো টিচার, আমরা ছাত্রদের পড়াই, এবং প্রতি বছরই আমাদের ছাত্ররা কিছু থিসিস করে, মাস্টার্সের থিসিস করে, পিএইচডি থিসিস করে, এবং আমার ব্যক্তিগত গবেষণাটা শুধু বায়ু দূষণের উপরে। আমি নিজেও ট্রেনিং বায়ু দূষণের উপর, আমি এখানে কাজও করি বায়ু দূষণের বিভিন্ন আসপেক্টের উপরে। এটা হলো আরেকটা জিনিস। এরপর আমাদের ঢাকা শহরের অবস্থাটা কি, আপনি যে বলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা তো ইম্পর্টেন্ট না, কিন্তু একটা অ্যাবসোলিউট যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হলো ইম্পর্টেন্ট। কারণ হলো আপনি দেখেন WHO বা আমাদের DOE, ওদের একটা লিমিট ভ্যালু আছে যে বছরে অ্যাভারেজ 15 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, অথবা ডেইলি 24 আওয়ার্স অ্যাভারেজে 25 মাইক্রোগ্রাম পার মিটার কিউব PM 2.5 যদি থাকে, তাহলে এই বাতাসটা রিজনেবল, আমরা হেলদি বলতে পারি, বাতাসটা মোটামুটি ভালো। কিন্তু আমাদের এখানে আমরা যে মেপে যেটা পাই, এটা সবসময় এর চেয়ে অনেক বেশি, সবসময় এর চেয়ে অনেক বেশি। বর্ষাকালে কিছুদিন আপনি দেখবেন এটা একটু কম পাওয়া যায়, কিন্তু শীতকালটা খুবই খারাপ অবস্থা। এই খারাপ অবস্থাটা দীর্ঘ সময় ধরে এই নিয়ে গবেষণা করছেন, কি দেখছেন মানে বাতাসের মানটা কি বছর বছর খারাপ হচ্ছে, নাকি ধরুন 5 বছর আগের কথা যদি বলি, 5 বছর আগের চেয়ে ভালো হচ্ছে বাতাসটা, নাকি 5 বছর পরে আরো খারাপ হচ্ছে? হ্যাঁ, শুধু সময়ের সাথে বলি যে সময়ের সাথে খারাপ হচ্ছে। আবার আরেকটি যদি চিন্তা করি, আসলে অত খারাপ হচ্ছে না। কারণ হলো আমাদের গাড়ি বাড়তেছে, মানুষ বাড়তেছে, ইন্ডাস্ট্রি বাড়তেছে, সেই তুলনায় আমরা একটা স্টাডি রাইজ হচ্ছে। এমন না যে আমাদের আপনি যদি 15 বছর 1997 বা 1996-এর প্রথম বায়ু দূষণ নিয়ে ঢাকা শহরের কথা বলা হয়, তখন বাতাসে লেডের পরিমাণ ছিল 463 ন্যানোগ্রাম পার মিটার। তখন তো আমরা ওই যে টু স্ট্রোক ইঞ্জিনকে দায়ী করছিলাম। তখন টু স্ট্রোক ইঞ্জিন দায়ী করা, টু স্ট্রোক ইঞ্জিন দায়ী করা হয়েছে ব্ল্যাক কার্বন, কালো ধোঁয়ার জন্য, যে বাতাসে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া ছিল, সেটার জন্য দায়ী করা হয়েছিল।
তারপরে আমরা লেডের যে গ্যাসোলিন ছিল সেটা আমরা লেডের এখন লেড ফ্রি গ্যাসোলিন ব্যবহার করা হয় এবং সেই লেডের পরিমাণ কমে আসছিল, অনেক কমে গেছিল, 70 মাইক্রো ন্যানোগ্রাম পার মিটার কিউব পর্যন্ত এসে গেছিল, কিন্তু এখন আবার রিসেন্টলি আবার একটু বাড়তেছে, 200 বা 190 ন্যানোগ্রাম পার মিটার কিউব পাওয়া যায়। এটা এখনো সেফ লেভেলের নিচে আছে। তো যেটা বলতেছিলাম যে বছরের সাথে তখন এক ধরনের পলিউশন ছিল, এখন আবার অন্য ধরনের পলিউশন হইতেছে। আপনি শিল্প কলকারখানার কথা বলেছেন, কিন্তু ঢাকায় তো মানে এটা তো ঠিক শিল্প তো আমরা ব্যাপক পরিমাণে অনেক কলকারখানা তো ঢাকায় গড়ে উঠছে না, ঢাকার বাতাসটা খারাপ হচ্ছে কি তাহলে মূলত এই গাড়ি আর উন্নয়ন কাজ? আমি বলি আসলে বাতাস আজকে আমি এখানে থাকতেছে, বাতাসটা এক জায়গায় এটা ফিক্স থাকে না, বাতাসটা মুভ করে। আপনি দেখেন পুরো আইজিপি ইন্ডো গাঙ্গেটিক প্লেন বলে, একদম হিমালয়ের পাশ থেকে শুরু করে এই সাইডে ইন্ডিয়া, ওই পাশে চায়না, তারপরে নেপাল, তারপরে বাংলাদেশ এবং বঙ্গোপসাগর। পুরা শীতের সময় বিশাল একটা পলিউশন বা এটাকে স্মোকি হেজ বলে আর কি, এই পলিউশনটা এই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে, এটার একটা বড় ইমপ্যাক্ট। দিল্লিতে যেটা মানে স্মগে তো পুরো কয়েকদিন অচল হয়ে যায়, দিল্লিতে যেটা হয়, বেইজিং এ হয়, দিল্লিতে যেটা হয় সেটার কিছু প্রভাব আমাদের এখানে আছে। দিল্লিতে যেটা হয় সেটা হলো ওদের যে ফসল জমি থেকে উঠানোর পর এখানে আগুন লাগে, হরিয়ানা, পাঞ্জাব এসব অঞ্চলে। আবার হলো গিয়া ওদের দেওয়ালি একটা অনুষ্ঠান হয়, সেইখানে প্রচুর আতশবাজি হয়, এগুলা যদি এখন আস্তে আস্তে সরকার কন্ট্রোল করতেছে, সেখান থেকে প্রচুর পরিমাণে পলিউশন হয়। এবং আমাদের মূল কারণ কি, আমি আবার আসবো বিস্তারিত। হ্যাঁ, আমি বলতেছি সেইটার একটা অংশ আমাদের এখানে আছে, কিন্তু আমাদের যে মেল কারণ সেটা হলো ঢাকা শহরে এই যে এত প্রচুর গাড়ি চলে, ট্রাফিক জ্যাম, এটা, তারপরে আমাদের এখানে কনস্ট্রাকশন এটা কন্ট্রোল হতে হচ্ছে না সেইটা, এবং আমার ঢাকা শহরের আশেপাশে আপনি বলেন ইন্ডাস্ট্রি নেই, প্রায় 800-র মতো ব্রিক ফিল্ড আছে এবং সেখানে কলা পোড়ানো হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স প্রভাব ঢাকা শহরে আছে। তো এই জিনিসগুলো ঢাকা শহরে আছে, আমাদের নিজস্ব পলিউশন প্লাস তো মানে চিমনিগুলো কত ফিটের উপরে হওয়ার নিয়ম ছিল? 120 ফিটের উপরে করা ছিল, সেগুলো হয়েছে কিনা? 120 ফিট হয়েছে, কিন্তু 120 ফিট হলে লাভ হচ্ছে না। না, সেটা হয়তো আপনার পাশের গ্রামে হিট করতেছে না, কিন্তু তারপরে 10টা গ্রাম পরে হিট করতেছে। আসল সোর্স আমাদের যেখানে সেই সমস্যা যেখানে সেইখানে আমাদের ইফেক্টিভ মেজার নিতে হবে। আমি স্থপতি মোহাম্মদ রফিক আজম আপনার কাছে যেতে চাই, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে এভাবেই আসলে মানে উন্নয়ন কাজ হবার কথা কিনা, কারণ এটা নিয়ে আমরা সংবাদ মাধ্যম অনেক গত কয়েক বছরে ব্যাপক পরিমাণ রিপোর্ট করেছি। ফ্লাইওভার গুলো যখন হচ্ছে তখন মানুষের দুর্ভোগ, মগবাজার ফ্লাইওভারের চারপাশে মানুষ কিভাবে স্কুলে গেছে, বাচ্চাদের কিভাবে অ্যাজমা হয়েছে, সেই এখন আবার এই মেট্রো রেলের কাজ হচ্ছে। এই মানে নগর আসলে এভাবেই বিকাশ লাভ করার কথা কিনা? না, একদমই না। ব্যাপারটা তো বায়ু দূষণ তো শুধু অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে, স্যার যেভাবে বললেন, ওর নিজস্ব উপাদান আছে, কিছু বাইরের কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যুক্ত হয় এর মধ্যে। আপনার মানুষের নিঃশ্বাস যথেষ্ট কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সব কিছুর উপরে হচ্ছে গিয়ে কী করলে এটা অটোমেটিক্যালি আপনার রিজলভ করার একটা পদ্ধতি ছিলই আপনার, যেটা সবুজ, প্রচুর গ্রিনারিজ মাধ্যমে কিন্তু এটাকে নিয়ন্ত্রণে আনারই কথা। এটাই তো হিসাবটা, পৃথিবী তৈরির হিসাব এটাই আসলে। অক্সিজেন তৈরি করবে, রাইট। তো এই প্রপোর্শন সম্পর্কে যদি আমরা প্ল্যানিং এ জ্ঞান না রাখি, প্ল্যানিং করার সময় যদি এই হিসাবপত্র না করি, যে এবং বাতাসের প্রবাহ, যেমন দিল্লি যেমন রীতিমতো ফেসে গেছে আর কি। অ্যাকচুয়ালি দিল্লিতে বৃষ্টি হয় না, একটা বড় প্রবলেম যেটা আমাদের আছে, এটা কিন্তু বয়ে নিয়ে যায় অনেক কিছু। আমাদের দক্ষিণ থেকে হাওয়া এসে চলে যায় যখন, সেটা একটা বড় জিনিস আছে। কিন্তু দিল্লি থেকে যখন ইয়েটা আসে, দূষণটা, সেটা কিন্তু নর্থ থেকে আসে। সেই সময় আমরা একটু সাফার করছি, যেটা উনিও বলতে চাইলেন যে কিছুটা আমরাও সাফার করি, কিন্তু তো ওইটা তো একটা সময়ে আমরা করি, কিন্তু আমাদের যে অনেক উপাদান রয়েছে এটা পরিষ্কার করার, সেটা কিন্তু আমরা ব্যবহার করার পদ্ধতিগুলো জানি না, অথবা আমরা কখনো ভাবি না প্ল্যানিং করার সময় এটা আপনার। তো কাজেই যখন স্ট্র্যাটেজিক্যালি ভাগ করা হয়নি যে কোন এলাকায় কাজ হবে, ওখানকার ধুলো হবে, কোন এলাকায় গাছ বেশি লাগানো হবে, গাছ এদিকে কাজও হবে, ওদিকে গাছ লাগানো হবে, এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী এটাকে সেফটি রিকোয়ারমেন্ট, পলিউশন রিকোয়ারমেন্ট, যেটা সেফ করে রিকোয়ারমেন্ট, এগুলা সবটাই ধীরে ধীরে পালন করতে হবে। এটা কিন্তু মোটা দাগের একটা বিষয় না যে আপনি বলে দিলেন এটা করা হলো, সলভ হয়ে গেল। প্রথম এই সমস্যায় পড়েছি তাও না। আমি রফিক আজম আপনার কাছে ফিরবো একটা বিরতির পর। এই যে আপনি বলতে শুরু করেছিলেন যে কি কি করা যেতে পারে, কি কি ব্যবস্থা করে বায়ু দূষণটা কমিয়ে আনা যেতে পারে, সেটা শুনবো একটা বিরতির পর।
ফিরে এলাম রাজকাহনে। আমাদের দর্শকরাও নানা রকম বায়ু দূষণ বন্ধে নানা রকম পদ্ধতির কথা বলছেন। জাকির হোসেন বলছেন গাছের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম, যে কথা স্থপতি রফিক আজম আপনিও বলছিলেন। বায়ু দূষণ থেকে বাঁচতে হলে ঢাকাকে বেশি বেশি গাছ লাগাতে হবে। রাস্তার মাঝখানে অনেক গাছ লাগানোর সুযোগ আছে, সরকার নগরবাসীর উচিত গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই কাজটি করা। এম শামিউল হক বলছেন সর্বপ্রথম দাদার বয়সী যানবাহনগুলো উঠিয়ে নিতে হবে, ইটভাটা শহরের 100 কিলোমিটার দূরে রাখতে হবে, তাহলে এইসব শীতল হয়ে যাবে। আপনি বলতে শুরু করেছিলেন, কিন্তু গাছ তো আমরা কেটেই ফেলেছি, এবং গাছ লাগাবো, বড় হবে, তারপর অক্সিজেন দেবে, তারপর আমরা বাঁচবো, সেটা ছাড়া আর কি কি পদ্ধতি এখনই আমরা নিতে পারি যাতে একটু স্বস্তি পাওয়া যাবে? না, এটা তো ম্যাজিক্যালি তো সম্ভব না। জিনিস হচ্ছে দুদিকে, শুধু গাছ লাগালে হবে না। আসলে আপনার এদিকে বাড়বে গাছের কারণ আপনি জানেন যে হিসাবটা খুব সিম্পল। ধরেন 1 একর জমিতে যদি গাছ লাগান তাহলে সে 18 জন লোককে আসলে অক্সিজেন সাপ্লাই করতে পারে, এবং সে কিন্তু অ্যাবজর্ব করতে পারে ধুলা, বালি, কার্বন ডাইঅক্সাইড, এবং পানি উপরে চলে যায়, পানি ড্রাই হয়ে যেতে পারে, সেটা সে ধরে রাখে। তার একটা যোগ্যতা, ক্ষমতা রয়েছে গাছের। তো এইটা যেমন বাড়াতে হবে ধীরে ধীরে, অন্যদিকে কিন্তু আপনাকে এই পদ্ধতিগুলো নিতে হবে। যে কোর্টের রায় হয়েছে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, এবং আপনার ফ্যাক্টরিগুলোকে কতটা দূরে নিতে হবে, তারপরে ওখানে গ্রিন বেল্ট তৈরি করতে হবে যেন ওর থেকে যখন বেরিয়ে আসবে জিনিসটা আপনার, সেই জন্য এটা অ্যাবজর্ব করতে পারে। তো সেই অঙ্কটা তো করতে হবে যে কতটুকু বেরিয়ে আসছে লিড বা অন্যান্য বিষয়গুলো, এবং গাছ কি পরিমাণ সেটাকে অ্যাবজর্ব করছে। এইভাবে একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে কাজ করছেন আমি জানি, এই ম্যাথমেটিক্স করার সুযোগ আছে কিনা, মানে বিলাসিতা আছে কিনা? অনেকে তো বলেন আমাদের জমি কম, এত মানুষ, এরকম আর একটা শহর পৃথিবীতে নাই। এটা কি বলেন আপনি? আমাদের জমি কম বলেই তো, আপনি যদি একটা ছোট সুটকেস থাকে এবং সেখানে যদি অনেক জামা কাপড় নিয়ে বাইরে যেতে হয় শীতের সময়, কি করবেন আপনি? আপনাকে অনেক বুদ্ধি করে গুছাতে হবে সুটকেস, এবং অনেকে সেটা করতে পারেন। আর বড় সুটকেসে কোনো জামা আটে না, যেটা আপনি হুড়ুমুড় করে সেটার মধ্যে ফেলে দেন। তো শহরটা আমাদের হচ্ছে কি একটা এমন একটা বাসা আমাদের এই শহরটা, যেখানে কোনো স্টোর রুম নাই, না আছে ক্যাবিনেট কোনো জামা রাখার, না আছে ট্রাক রাখার স্টোর, না আছে ট্যাক্সি রাখার স্টোর, কোনো স্টোর নাই। তো আপনি কি দেখবেন সেই বাসায়? সব জিনিস মাটিতে পড়ে আছে, হাঁটার পথে করিডোরে পড়ে আছে, রান্নাঘরের জিনিস বাইরে পড়ে আছে। তাই তো দেখছেন আপনি এখন। তো এই শহরটা কমপ্লিটলি অগোছালো একটা শহর। যেহেতু ছোট, সেহেতু সবচেয়ে বেশি গোছাতে হবে এটাকে। এটা সম্ভব আসলে, এটা ম্যাজিক্যালি সম্ভব। আমরা আপনি বলছেন সিটি কর্পোরেশনে কাজ করছি আমরা, আপনি যে দেখেন, আমি বলি ফান্ডামেন্টাল প্রবলেম যদি বায়ু দূষণটাকে সমাধান করতে হলে অনেক দূর যেতে হবে আপনাকে। প্রথম ধরেন ওল্ড সিটি ধ্বংস হয়ে গেছে, কেন হয়েছে? কারণ ওল্ড সিটি জন্ম নিয়েছে আপনার বেসড অন ট্রাস্ট, বিশ্বাসের উপর। ওখানে লোকজন এখনো বলে যে জবান দিয়েছে আপনাকে, জবানের কথা এটাই কিন্তু মূল্যবান। কিন্তু আমরা যা চাপিয়েছি ওদেরকে, নির্মাণ হোক বা ব্যবসা হোক, অর্থনীতি হোক, সমস্তটাই অবিশ্বাসের উপরে। ফলে একটা কনফ্লিক্টের মধ্যে তারা থাকে আপনার, এবং তারা কোনো কিছুকে বিশ্বাস করে না। তা আমরা এই প্রথম সিটি কর্পোরেশন রাজি হয়েছে যে সমস্ত দেয়াল ফেলে দিবে গ্রিনগুলোতে, কোনো তার কাটা নাই, কিচ্ছু নাই। আপনি যখন খুশি মাঠে ঢুকবেন, আর 3টার সময় 2টার সময় মাঠের ভিতর দিয়ে প্রতিদিন যাতায়াত করবেন আপনার, কারণ ওটা আপনার জিনিস। সেই যে বিশ্বাসের জায়গাটা হয়েছে, এখন যত গ্রিন করা হয়েছে তারা নিজেরা যত্ন নেয়। আপনি বলছেন পার্কের ঢাকনা উঠিয়ে দেওয়া হবে। আর এখন পরিবেশ দূষণের ঢাকায় একটা বড় কারণ বলা হচ্ছে নির্মাণ কাজ, এবং এরকম করে তো নির্মাণ কাজ আমরা যারা একটু বিদেশে গেছি, এরকম করে নির্মাণ কাজ তো আমরা কোথাও হতে দেখি না, যে এত খোলা। এমনকি আপনার মনে থাকবে এক ফ্লাইওভার থেকে তো বোল্ডার নাকি পড়ে মানুষের প্রাণও গেল, কিন্তু মগবাজার ফ্লাইওভার তৈরির সময়। আর প্রতিদিন এই নির্মাণ কাজ থেকে যে ধুলোবালি তৈরি হচ্ছে, তাতেও আমাদের প্রাণ যাওয়ার দশা। সেটা রক্ষা কেন করা যাচ্ছে না? এটা দেখেন, সিঙ্গাপুরে আমি ওখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি, আমার ওই তথ্যগুলো আমার জানা আছে অনেক কিছু। এটা সিটি কর্পোরেশন বা এখানে নগর যে গভর্নমেন্ট আছে, তারা কিন্তু অনেক টাকা আয় করতে পারে। দেখেন, এই যে ট্রাক যখন বের হয়, এটাও কিন্তু অনেকবার ধুয়ে যদি চাকার দাগ পড়ে, তাহলে তাকে জরিমানা দিতে হয়। এটা একটা সিটি কর্পোরেশন পেতে পারে। তারা কিন্তু লুজারের পর লুজার হচ্ছে। তারা কমপ্লেন, মেয়র মহোদয় গত পরশুদিন মিটিংয়ে বলেছেন যে তাদের বাজেট নাই, তারা কাজ করতে পারে না, তার জনবল নাই, তারা আয় করার কোনো রাস্তা কিন্তু খুঁজে পাচ্ছেন না। এইটাও যদি করা হয়, যে নির্মাণের যে পদ্ধতি যেভাবে কোর্ট বলছেন সেভাবে না হলে তার জরিমানা বলছেন, এখনো নাকি যেই চুক্তি আছে তাতেও লেখা আছে যে এগুলো করতে হবে। তো সেগুলা থেকে তো সরকার আয় করলে সরকার যেমন শক্তিশালী হবে, অন্যদিকে ওরা মেসেজ পাবে যেটা করা যায় না আপনার। তো ধুলা কমানো গেল, ঠিক আছে, অক্সিজেন তো বাড়াতে হবে। তো এটা একটা সাইমালটেনিয়াস প্রসেস আপনার, কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায়
এদিকে আস্তে আস্তে কমাতে হবে, এদিকে আস্তে আস্তে বাড়াতে হবে, তাহলে একটা পর্যায়ে এসে সহনীয় পর্যায়ে চলে আসবে আপনার। সবুজ বাড়ানোর উপায়টা সম্পর্কে আমি আরো শুনবো আপনার কাছে। আর অনেক সময় আমি স্মরণকালের মধ্যে মনে করতে পারি, আমার অন্য অতিথিরাও নিশ্চয়ই, যে নানা সময় রাস্তার মাঝখানে গাছ লাগানো হয়েছে, সে গাছ আবার আমাদের চোখের সামনেই মরে পড়েছে, গাছ আর বড় হতে পারেনি, সেই প্রসঙ্গটাও আমি শুনবো। ডক্টর আব্দুল সালাম, আপনার কাছে শুনতে চাই যে কি পদ্ধতিতে কমে আসতে পারে, সে বিষয়ে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, প্রথমে একটু বলতে চাই, আপনি বললেন উন্নয়নের সাথে, উন্নয়ন হলে পলিউশন হবে, উন্নয়ন হলে ধুলাবালি উড়বে, এই কথাটা পুরোপুরি ঠিক না। আপনি বাইরে যান, না ভাবাতে আমরা ঠিক মতো ভাবতেছি না। উন্নয়ন অবশ্যই হবে, উন্নয়ন আমাদের দরকার আছে, কিন্তু সেটা হবে একটা সিস্টেমের মধ্যে, এবং সিস্টেমের মধ্যে হইলেই সেটা আমাদের দূষণ হবে না। আপনি দেখেন, যদি ইতিহাসের দিকে তাকান, আপনি ক্যালিফোর্নিয়ার কথা চিন্তা করেন, লন্ডন স্মোকের কথা চিন্তা করেন, সেখানে প্রচুর ধুলো, ইভেন 50s পরে জাপানের কথা চিন্তা করেন, সেখানেও প্রচুর পলিউশন ছিল, এবং তারা এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করছে, বিভিন্ন স্টেপ নিয়েছে, তার ফলে এখন ওইখানে অনেক সুন্দর শহর আপনি দেখতে পারেন। আমাদের অবস্থা ওদের মতোই বা ওদের চেয়ে একটু খারাপ এখন, কিন্তু আমরা যদি এখন মেজারগুলো নেই, তাহলে অবশ্যই শহর ভালো করা সম্ভব, এই শহর দূষণমুক্ত করা সম্ভব। সেখানে আপনি কি কি প্রস্তাবগুলো আপনি বলতে চাচ্ছেন? এই যে ধুলাবালির কথা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যে আমাদের কনস্ট্রাকশন কোম্পানিগুলো ধুলা উড়াচ্ছে, পৃথিবীর কোথায় দেখবেন না, যে এর একটা কারণ হচ্ছে গিয়ে যে আপনি যে দেশগুলোর নাম বলেন, ধরুন ইংল্যান্ড যখন সবচেয়ে খারাপ সময়, আমি যদি ভুল না বলি, পার করেছে, জাপান যখন পার করেছে, তখন তারা একটা শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে গেছে। আমার বুদ্ধিতে বলে না যে আমরা এখনো ঠিক বিপ্লবের পর্যায়ে শিল্পকে নিয়ে যেতে পেরেছি, তাহলে এখনই এত খারাপ অবস্থা কেন? হ্যাঁ, আমরা শিল্প বিপ্লবের দিকে না, আমাদের শিল্প কারখানা এগুলো বাড়তেছে, আমরা উন্নতি, আমাদের গাড়ির সংখ্যা আপনি যদি চিন্তা করেন ঢাকা শহরে প্রচুর বাড়তেছে, এর সাথে তাদের ম্যানেজমেন্টটা ঠিক মতো হচ্ছে না, এই জন্য পলিউশনটা বাড়তেছে, আমাদের ম্যানেজমেন্টটা একটু দুর্বল, আর সেই জন্য পলিউশনটা বাড়ে। আমি আরেকটা জায়গায় একটু কথা বলতে চাই, যে কনস্ট্রাকশন করবে, সারা পৃথিবীতেই দেখবেন যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো কখনো অনসাইট করে না, যেখানে বিল্ডিং করবে সেখানে বালি নিয়ে আসবে, সেখানে ইট ভাঙবে, সেখানে শ্রমিকরা নাড়ানাড়ি করবে, এটা কোথাও দেখবেন না, শুধুমাত্র আমাদের এইখানে এটা হচ্ছে। তো এটা তো আমাদের বন্ধ করতে হবে। এটা যদি আপনি কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়াতে করেন বা একটা ঢাকার বাইরে কোথায় করেন, সেখান থেকে ম্যাটেরিয়ালস এনে এইখানে করেন, তাহলে তো আর আপনার এটা হচ্ছে না। আর আরেকটা বড় জিনিস, যে খোরাখুরি, আমরা সবাই এটা নিয়ে হাজার কথা বলি, এক এজেন্সি আজকে রাস্তা খুঁড়তেছে, 2 দিন পর আরেকজন বন্ধ করতেছে, আবার আরেকজন খুঁড়তেছে, তাহলে এখান থেকেও প্রচুর পরিমাণে ধুলা বালি আকাশে আসতেছে। তো এইসব জিনিসগুলো তো আমাদের, আমি বলবো না আমাদের উন্নয়ন বা আমাদের অন্য কিছুর সাথে, যেগুলো হলো জাস্ট আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের কোঅর্ডিনেশনের অভাব, সেই জন্য এই জিনিসগুলো, হ্যাঁ, সমন্বয়হীনতার জন্য এইসব জিনিসগুলো হচ্ছে। জি, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আদালত এক্ষেত্রে কি করতে পারে? আদালতের নির্দেশ দিয়েছে যে 2বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে, কিন্তু এর সঙ্গেই আমি আবার পত্রিকাতেই পড়ছিলাম, পরিবেশ অধিদপ্তর বলেছে যে তারা উদ্যোগ নেওয়ার আহ্বান জানাতে পারে অন্যান্য সরকারি সংস্থাগুলোকে, যে উন্নয়ন কাজে যাতে একটা আইন মেনে চলে বা নানা মানে পরিবেশ যাতে দূষিত না হয়, কিন্তু এছাড়া তাদের আর কিছু করার নেই। তাহলে ওই আদালত পরিচালনা করে লাভ কি? ওইটাই আমাদের এখানে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে, বিশেষ করে প্রতিষ্ঠানের প্রত্যেকটা দেখবেন, রাজুক বলেন, সিটি কর্পোরেশন, পরিবেশ, সবাই বলবে যে আসলে আমাদের কিছু করার নাই, কিন্তু ওনারা বুঝতে ব্যর্থ হচ্ছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের অনেক কিছু করা আছে। কারণ আপনার পরিবেশ অধিদপ্তর যে বলছে, তাদের কথা পরিবেশ আইনে তাদেরকে এমন ক্ষমতা দেওয়া আছে যে প্রত্যেকটা জায়গায় তারা ইন্টারফেয়ার করতে পারে, প্রত্যেকটা জায়গায় তাদের মধ্যে আইনগত ব্যবস্থা নিতে পারে। এই আজকে ধরেন খাদ্যের ব্যাপারে দেখেন, এটা তো কেউ কখনো কল্পনাও করে না যে প্রত্যেকটা হোটেলে গিয়ে এই সমস্ত রান্নাঘর দেখবে যে এখানে সঠিকভাবে রান্না হচ্ছে কিনা, সঠিকভাবে মালামাল আছে কিনা, এটা কিন্তু একসময় মানুষ কল্পনা করে না, বলছে যে এটার কোনো প্রতিকার নাই, কিন্তু এটা কিন্তু করছে, যেহেতু তারা তাদের যোগ্যতা আছে, তারা চিন্তা করে। আপনি যদি সরকারের শুধু বেতনভুক্ত কর্মচারী হন, তাহলে আপনি এইভাবে চিন্তা করবেন যে আপনি অফিসে চেয়ারে গিয়ে বসবেন, আপনার কাছে ফাইল আসবে, আপনি সাইন করবেন, দিস ইজ ইউর ডিউটি অ্যাজ এ সচিব অথবা অ্যাজ এ ডিজি। কিন্তু আপনি যদি মনে করেন যে এই চেয়ারে বসার পরে আপনাকে আইন যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার মাধ্যমে আপনি প্রয়োগ করে কিছু করবেন, এটার যে কোনো লোক করতে পারে, আপনার এই যে কোনো প্রতিষ্ঠান করতে পারে। এখন ওনারা সেই কথাটা, এই যে আপনার পরিবেশ অধিদপ্তরে কিন্তু আপনার মোবাইল কোড করার বিধান আছে, ওনারাই কোনো সময় কি দেখছেন যে এই ধরনের ক্ষেত্রে মোবাইল কোড করেছে? করে না তো। কিন্তু এখানে সিটি কর্পোরেশন কিন্তু ওখানে যে চুক্তির মধ্যে লিখে দিয়েছে যে এটা করতে হবে। পরিবেশ অধিদপ্তর যখন ছাড়পত্র দিয়েছে, সেখানেও বলে দিয়েছে যে পরিবেশ ধ্বংস করতে পারবে না। আপনি একটা উদাহরণ করেছেন, ওনারা বলছেন, আমিও বলছি, আমরাও দেখছি সিঙ্গাপুরে আপনি দেখবেন যখন প্রতিনিয়ত, এমন কোনো দিন নেই, আপনি যদি ছোট শহর তো এক মাথা থেকে আরেক মাথা গেলে এমন কোনো জায়গা নাই যে একটা বিরাট অংশ দখল করে তারা কাজ করছে না, কিন্তু আপনি কোথাও একটা ধুলাপানি পাবেন না, কারণ ওখানে তারা কাজ করছে, সাথে সাথে যেগুলা প্রোটেক্ট করা সেইভাবে করে ওদের সিস্টেমের মতো করছে। আর আমরা
যেটা করি একটা বিরাট যানজট সৃষ্টি না, হচ্ছে কিছু হবে না। এবং আমরা যেটা করি আমাদের আপনার এই যেন গুলশান বনানীর মতো জায়গায় যেখানে আমরা বহু শিক্ষিত লোকরা থাকি, সেখানে দেখবেন যে একটা বাড়ির কাজ করবে, জাস্ট রাস্তার উপরে এনে 2 ট্রাক বালি ফেলাই রাখবে, এবং এই বালিগুলো ফেলাই রাখার পরে ওখান থেকে গাড়ি যাবে স্পিডে, সেইটা বাতাসে উঠবে, তো এগুলোর কোনো দেখার নাই। কিন্তু আমাদের ডিএমপি অ্যাক্টে কিন্তু বলা আছে এই যে রাস্তার উপরে বালি ফেলানোর জন্য তাকে কিন্তু সাজা দেওয়ার বিধান আছে ডিএমপি অ্যাক্টে। হ্যাঁ আছে, কিন্তু ডিএমপি অ্যাক্ট মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট, অ্যাক্ট। আর পরিবেশ অধিদপ্তর বা ঢাকা সিটি কর্পোরেশনের সাথে তো আপনি বলছেন নির্মাণ কাজ যারা পাচ্ছে, হ্যাঁ কন্ট্রাক্টই আছে, বলাই আছে। তাদের ওখানে কি লেখা আছে? তাদের এখানে লেখা আছে যে যদি সেটা না করে তাহলে কিন্তু সে ব্যবস্থা নিতে পারে, ইভেন তার কন্ট্রাক্টও বাতিল করতে পারে সে, তার এবং সে ক্ষতিপূরণ। আরেকটা কথা আপনারা বলেন, এই যে খোরাখুরির কথা বলতেছেন, লেটেস্ট কিন্তু 2-3 বছর আগে সিটি কর্পোরেশন একটা আইন করে দিল যে আপনি যখন খোরাখুরি করবেন উইদিন 50 ডেজ আপনাকে সেটা করে দিতে হবে, যদি না করে দেয় সে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কিন্তু আমরা তো এটা অনেক জায়গায় দেখছি যে ও একটা কাজ করে গেল, এরপর 2 মাসের কোনো খবর নাই। এই যে আমাদের হাইকোর্টে যাওয়ার সময় টিএসসির পাশে রাস্তাটা, এটা তো 1 মাস হয়ে গেছে, কই এর তো কোনো স্টেপ নিচ্ছে না। এখন ওই সিটি কর্পোরেশনকে বলবেন যে আমাদের লোকবল নাই। ওই একটা সোজা উত্তর আছে যে আমাদের লোকবল নাই। তা আপনি যদি লোকবল না থাকে, আপনি যদি কাজ করতে না পারেন, হোয়াই ইউ আর সিটিং দেয়ার? আপনি বসছেন কেন ওখানে? আপনি বলেন যে এই লোকবল নাই, আমি কিছু করতে পারলাম না, আমি এখান থেকে রিজাইন করলাম। আপনাকে লোকবল তো চাইতে হবে, লোকবল চাইতে হবে সরকারের কাছে। না চাইয়ে আপনি 1 বছর সরকারের সঙ্গে আপনার দেড় দরবার করেন, আমরা জানি যে লোকবল দরকার, তখন আমরা দরকার হলে আদালতে যাব। এটা হয়েছে না আমাদের এই ভূমিকম্পের পরে উদ্ধারকারী যন্ত্রপাতি সংগ্রহের জন্য টাকা দিচ্ছে না সরকার, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। 165 কোটি টাকা হাইকোর্টে রিট করে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে সেই টাকা এনে তারপরে সেই যন্ত্রপাতি কেনা হয়েছে। এটাও তো হয়েছে। এখন আপনারা যদি কেউ বলতে চান যে আমাদের লোকবল নাই, করার সেটা কিছু না। রাজুকের একসময় লোকবল ছিল না, তারা আবেদন করে বিভিন্নভাবে, যেমন আগের যখন যে চেয়ারম্যান ছিলেন এখানে অনেক লোকবল বাড়িয়েছে তারা। আগে ইন্সপেক্টর ছিল 6 জন, এখন তাদের 100 ইন্সপেক্টর হয়ে গেছে। তো এখন মনিটরিং করার জন্য তো সরকার, তো ধরেন বর্তমান সরকার যে প্রধানমন্ত্রী, সে তো কোথাও টাকার ব্যাপারে কখনো বলে না যে তোমাকে টাকা দেবো না। 10,000 কোটি টাকা বলেন, 20,000 কোটি টাকার 50,000 কোটি টাকা একদিকে যাচ্ছে আর উনি পাস করে দিচ্ছে। আদালতের অ্যাক্টিভিজম, আমি যদি একে বলি ইলিগাল অ্যাক্টিভিজম করে আপনি আসলে কত দূর যেতে পারবেন? মানে বায়ু দূষণ মুক্ত, মানে বায়ু দূষণের যদি একটা হিল্লে করতে পারেন আদালত বা আপনি, তো সেটা তো একটা মানে সকলের জন্য স্বস্তির কাজ হবে। সেটা আমি শুনবো যে আদালত দিয়ে আসলে কত দূর যাওয়া সম্ভব। দুলান শুনে যেতে চাই রফিক আজম আপনার কাছে, যে সিটি কর্পোরেশনেরকেই তো আমরা সমন্বয়হীনতা, অব্যবস্থাপনার জন্য দায়ী করি শহরে, কিন্তু সবকিছু তো আসলে তার হাতেও নেই। এই সমস্যা থেকে মুক্তি মিলছে না কেন? মুক্তি মেলার জন্য আমি সবসময় দর্শনের দিক থেকে যাই সবসময়, কারণ পুরো মানুষ, মানে উনি অ্যাডভোকেট হন, কিছুই না হন কেউ, বা সরকারি কর্মকর্তা হন, কারো চোখের সামনে কোনো স্বপ্ন নেই এই শহরটা বা এই দেশটা। যেন আমাদের প্রধানমন্ত্রী যখন বলেছেন আমরা ডিজিটাল একটা বাংলাদেশ করতে চাই, আপনি তো অন্তত একটা স্বপ্ন তো পেলেন। সেই স্বপ্নের দিকে ধাবিত হতে হতে আমরা আধা পথ পৌঁছেছি, আধার চেয়ে কম পৌঁছেছি, যাই বলেন আপনি তো যাচ্ছেন একটা দিকে। তা আপনার শহর নিয়ে কি কোনো স্বপ্ন আছে? আমাদের কারো চোখে কোনো স্বপ্ন নেই শহর নিয়ে। আসলে আমরা কিভাবে দেখতে চাই? এটা কি 6 ঋতুর একটা শহর দেখতে চাই? আমরা জানি না আসলে। আমরা কি আসলে একটা মানে সবুজ শহর বানাবো নাকি একটা নিউ ইয়র্কের মতো শহর বানাবো? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আসলে কারো কাছে কোনো স্বপ্ন নেই। ফলে সবাই কিন্তু ওখান থেকে সরে আসতে চান। উনি জানেন না কি করবেন। তো যিনি জানেন না কি করবেন, উনি কি করবেন তখন? ওনার তো তখন ফাম্বলিং করতে থাকেন, উনি হতে চেষ্টা করে হতাশ হতে থাকেন, কারণ আর কারো স্বপ্ন নেই। যখনই আপনি বলবেন যে আমাদের শহরটা হবে পানি বাহিত একটা শহর, এত বৃষ্টি হয়, এত খালবিল, আমরা শুধু পানি দেখবো, নৌকায় যাত্রা করবো, গাড়ি তো থাকবেই অবশ্যই, আমি তো বলছি না গাড়ি থাকবে না। আপনি সকলেই তখন স্বপ্ন দেখবে, ও 6 ঋতু, তাহলে ফুল ফুটছে অনেক, লাল নীল হলুদ, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এটা হাঁটা পথের শহর, আমি নাম দিলাম শহরে হাঁটা পথে। চালু হয়েছিল সেই সার্কুলার ওয়াটারওয়ে, কিন্তু ওটা কিন্তু স্বপ্ন দিয়ে চালু হয়নি, ওটা একটা ইনস্ট্রুমেন্টাল একটা জিনিস ছিল, ওটা একটা তাই আবার বন্ধ হয়ে গেছে। স্বপ্নের জায়গা যখন হবে তখন প্রত্যেকটা মানুষ একটা রাস্তায় যে নাকি কাজ করে খায় কোনো রকম, সেও জানে যে এই শহরটা একদিন একটা ফুলের শহর হবে, 6 ঋতুর শহর হবে, যেহেতু 15 বছর 30 বছর পর, তখন ওর প্রত্যেকটা মুভ হবে ওই দিকে, আপনার ওয়াসার মুভ হবে ওই দিকে, আপনার ডেসার মুভ হবে ওই দিকে, আপনার রাজুকের মুভ হবে। কারো কোনো ইন্সপিরেশন নাই, কারো কোনো অন্ধের মতো সবাই মুভ করছে। এই জায়গাটা সলভ হওয়া দরকার। প্রাইম মিনিস্টার থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আপনার কাছে ফিরবো যে আদালত দিয়ে আপনি কত দূর যেতে পারবেন একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট মনজিল মোর্শেদ, আদালত দিয়ে কত দূর যাওয়া সম্ভব?
জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, যে কথাটা আপনি বলছেন আদালত থেকে কতদূর যাওয়া সম্ভব, এই কথার একমাত্র উত্তর হলো যে আদালত থেকে সবকিছু করা সম্ভব না। কিন্তু এই আদালতের ইন্টারভেনশনের প্রশ্নটা কেন আসে, এই জায়গাটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ আদালতের কিন্তু এত ইন্টারভেনশন দরকার নাই, করার প্রয়োজনও নাই। কিন্তু আমাদের যারা কাজগুলোর দায়িত্বে আছেন, এই যে ধরেন এই টেন্ডার দেওয়া হলো, রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, আইনে আছে, টেন্ডারের শর্ত আছে, কিন্তু কেউ করছে না, তখন অল্টারনেটিভ হিসাবে আমার হাতিয়ারটা হলো আদালত। এই আদালত ওই যারা নির্মাণ কাজে জড়িত কন্ট্রাক্ট পেয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার কথা, তাদেরকে কি এই আদালত দিয়ে জবাবদিহিতার আওতায় আনা যাবে? পার্টিকুলার কেসে যেটা আমরা 3টে অর্ডার হয়েছে সেগুলোতে সবগুলো আসবেই। কারণ আপনার সেখানে হলো যে ওদের আনা মোবাইল কোড করার মাধ্যমে তাদের উপরে যদি ইম্পোজ করা হয় সেক্ষেত্রে নিশ্চয়ই সতর্ক হবে। তারপরে 2 বেলা যদি পানি ছেটানো যায়, ধুলার ইয়েটা কিছুটা প্রকোপ কমবে। যে নির্দেশনাগুলো আসছে সেগুলোর মধ্যে অবশ্যই একটা পজিটিভ এফেক্ট হবে। এখন আপনি যদি মনে করেন যে আমরা আদালতের আদেশটাকে অকার্য করার জন্য ঢাকা শহরের 1.5 কোটি লোক যদি লাগে যায় কাজে, তাহলে তো আর আদালতের আদেশে কিছু হবে না, তাই না? আমাদেরকে সবাইকেই বিষয়টাকে বিবেচনা করতে হবে, দেখতে হবে। এখন অনেক জায়গাতেই আদালতের আমরা যাই, আদালতের থেকে একটা নির্দেশনা আনি এবং কিছুটা কাজ শুরু হয়, এটার মাধ্যমে কিন্তু আপনি একটা ওয়েব সৃষ্টি করা। এই ধরুন 2009 সালে বুড়িগঙ্গা উচ্ছেদের জন্য মামলা করেছি, রায় হয়েছে, আজকে আপনি দেখেছেন বুড়িগঙ্গার উচ্ছেদ চলছে। এটা একটা হাতিয়ার আমাদের। যেমন তুরাগ নদীতে উচ্ছেদ হবে, আবার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু একটা জাজমেন্ট আছে, আর যদি এই জাজমেন্টটা না থাকতো তাহলে তো বুড়িগঙ্গা থাকতো না। আমার এই হতাশাজনক প্রশ্নটা তো সেখানেই না, এটা আমরা বললাম যেটা, সেটা আপনার হয়তো করেছে, কিন্তু করার পরে উচ্ছেদ হয়ে যাচ্ছে। তো এইটা 2-4 বার কন্টিনিউ করলে এক সময় যখন দেখবে যে না আমি করে আমার এটা ফিনান্সিয়ালি লস হচ্ছে, তখন আর সে করবে না। এই জায়গাটা হলো কথা। আমরা হলো একটা ওয়েব সৃষ্টি করতে চাই। অনেক জায়গায় হয়েছে, ধরেন এই যে তুরাগ নদীর একটা জাজমেন্ট আছে কালকে, সেখানে 30টা স্থাপনা আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, ওই রায়ের পরেও তারা ওখানে দখল করে রেখেছিল। এখন সেটা জাজমেন্ট হলে পরে উচ্ছেদ করবে। এখন এই জায়গাগুলো আমরা যদি লেগে থাকি, আপনি যে কথা আগে বলছিলেন যে ফুটপাত মোটরসাইকেল উচ্ছেদের জন্য আদেশ দিতে কার্যকর হয় না, এই জায়গায় একটা বড় সমস্যা হলো যে যারা মামলাগুলো করেন তাদেরকে যদি লেগে থাকতে হবে। কারণ আদালত বলে দিলে, আমাদের দেশের কালচারটা এরকম না যে আদালত একটা বলে দিয়েছে আর আমরা একদম মনে করবো যে সব করে নিতে হবে, এরকম কোনো কালচার আমাদের নাই। সংস্থা এবার এটার পিছনে লেগে থাকবেন প্রত্যেকটা কাজে। আমাদের এইচআরপিবির পক্ষ থেকে যেগুলো করা হয় প্রত্যেকটাই, যে বললাম যে 9 বছর থেকে 12 বছর থেকে আমরা তো লেগে আছি, এবং এমন কোনো কাজ নাই যেটা লেগে আছি হয় নাই। লালবাগ কেল্লার ভিতরে যে 2টা বাড়ি ছিল, 65 বছরে তো কোনো সরকার উচ্ছেদ করতে পারে না, আমি তো সেটা লেগে থেকে উচ্ছেদ করেছি, ভেঙে অপসারণ করেছি। কাজে এরকম অনেক কাজ আদালতের নির্দেশে বায়ু দূষণ তার মানে কমিয়ে আনা যেতে পারে। আমরা আশা করি আদালতের নির্দেশের মাধ্যমেই কর্তৃপক্ষ পদক্ষেপগুলো নিলে বায়ু দূষণটা কমবে বলছি না আমরা, এই যে মানে ঊর্ধ্বগতিতে যাচ্ছে, খুব খারাপের দিকে যাচ্ছে, সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। তবে এটাকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়, সেক্ষেত্রে সরকার এবং জনগণকে যৌথভাবে কাজ করতে হবে। আমি আপনার কাছে জানতে চাই যে বায়ু দূষণে মানে যে এই যে এত কিছু, এই যে ক্যাডমিয়াম, দস্তা, ক্রোমিয়াম, নিকেল, আর্সেনিক, ম্যাঙ্গানিজ, কপার, এই যে ক্ষুদ্র বস্তুকণাগুলো যে আছে আমাদের বাতাসে, আপনি বলছিলেন, মানে কোনটা সবচেয়ে বেশি ক্ষতি করছে ডক্টর আব্দুল সালাম? প্রথমে আমি ওনার কথা একটু বলি, তারপর আমারটা আসি। এই যে আদালতে যে রায়টা দিল, এটা অবশ্যই একটা ভালো পজিটিভ সাইড আমি বলবো। কারণ হলো মানুষ তো এটা নিয়ে চিন্তাই করতো না, বা যেসব কনসার্ন অথরিটিগুলো আছে তারা বুঝতে পারবে এখন না এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এটা শুধু সরকারি, ঢাকা শহরে যারা থাকে তাদের তো এখন চিন্তা না করে উপায় নেই, কারণ ঘরে ঘরে এখন শ্বাসকষ্টের রোগী আছে। আমাদের বাড়িতে যেই নতুন শিশুরা জন্মাচ্ছেন তারা মানে শুরু থেকেই তারা শ্বাসকষ্টের ওষুধ জন্মানোর আগেই সে যে তার মা যখন মায়ের গর্ভে থাকে তখনই সে দূষিত বায়ু যারা ইনফেক্টেড, জন্মানোর আগেই সে অসুস্থ হচ্ছে। এবং আমাদের যে ডিসেবল বেবির সংখ্যা বাড়তেছে, সেইটাও ওই বায়ু দূষণের একটা বড় কারণ আর কি। যেটা আমি বলতেছিলাম যে হ্যাঁ, আদালতের রায়টা অবশ্যই একটা ভালো দিক, এবং এটাতে সবগুলা এজেন্সি আমার মনে হয় তারা উদ্যোগী হবেন এবং কাজ করবেন। আপনার কথা যেটা বলতেছিলেন যে কোনটা সবচেয়ে ক্ষতিকর বা কোনটা বেশি কম, কোন একটিকে টার্গেট করে এখনই কাজ শুরু করা যায়? আমাদের সবচেয়ে টার্গেট করতে হবে ছোট যে পার্টিকেলস আছে, সেটা হলো আমরা বলি PM2.5 অথবা PM1। PM1 এখনো দরকার নাই, PM2.5। এই PM2.5 এর মাত্রা অনেক কমায় নিয়ে আসতে হবে। যেই বালি আকাশে উড়ে, এগুলোর বিভিন্ন সাইজ আছে, এবং সবচেয়ে বড়গুলো আমাদের নাকের মধ্যে ঢুকতে পারে না। তো সেই জন্য ছোট যে পার্টিকেলসগুলো আছে, ফাইন পার্টিকেলস বা আলট্রা ফাইন পার্টিকেলস, একটা স্ট্যান্ডার্ড আছে PM2.5, এর লেভেলটা আমাদের কমায় নিয়ে আসতে হবে অনেক বেশি। এবং কমানোর জন্য আমি এখানে 4টা কথা বলতে চাই। 4টা জিনিস যদি আমরা এই মুহূর্তে করতে পারি তাহলে অনেক কমে আসবে। প্রথম হলো যে আমাদের কনস্ট্রাকশন খোঁড়াখুড়ির যে ধুলাটা আছে এটা কমাতে হবে। 2 নম্বর হলো আমাদের যে ট্রাফিক জ্যাম হয়, এখানে প্রচুর পরিমাণে ইনকমপ্লিট কনভার্সন হয়। এই ইনকমপ্লিট কনভার্সনের যে মেটালিকের কথা বলেন, এর চেয়ে আরো ভালো ভালো খারাপ খারাপ জিনিস এই বাতাসের
ক্যান্সারের মধ্যে আছে, বেনজিন, টলুইন, ব্ল্যাক কার্বন, এগুলো ক্যান্সার, তারপর আপনার আরো অন্যান্য অর্গানের বিরাট রকমের ক্ষতি করে, সেই সব জিনিসগুলো এখানে আছে। তাহলে 2 নম্বর হলো ট্রাফিক জ্যাম, এবং ওইখানে যে একজন আপনার প্রশ্নে লিখছে যে পুরোনো গাড়িগুলো ফেজ আউট করা, সেটা আমাদের নিয়ম আছে এবং সেটা করতে হবে। এবং ওইখানে যে জ্বালানিটা ব্যবহার করা হয়, যেটাই দেওয়া হোক না, এটা কোয়ালিটিটা, এটা কোন লেভেলে দেওয়া হচ্ছে। আপনি যখন ইউরোপের কথা বলেন, তারা ইউরো 4-5 এর কথা চিন্তা করতেছে, আমরা কোন লেভেলের এখন দিচ্ছে, সেখানে কোয়ালিটি জ্বালানি ব্যবহার করতে হবে যাতে সেটা থেকে পলিউশন কম হয়। এবং যেই গাড়িতে ব্যবহার করা হবে, শুধু গাড়ি না, আমাদের যে দেখেন কারেন্ট চলে গেলে জেনারেটরগুলো ব্যবহার করে, এগুলার ভেরি ইনকমপ্লিট কনভার্সন, এফিসিয়েন্সি লেভেল ইজ ভেরি পুয়ার। তাহলে আমরা তো 3 তলা 4 তলা থেকে ওই জেনারেটরের গন্ধও পাই। হ্যাঁ, সেটা ইনকমপ্লিট কনভার্সন হচ্ছে এখানে, এবং এটার এফিসিয়েন্সি ভেরি পুয়ার। সেই সব জায়গায় আমাদের কাজ করতে হবে। এই যে কোয়ালিটি জ্বালানি এবং যে মেশিনটা আমরা ব্যবহার করব বা যে গাড়ির ইঞ্জিনটা হবে, সেটা রিলেটিভলি নিউয়ার হইতে হবে, তাইলে আমাদের পলিউশন কম হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর আমি যেটা বলবো, আমাদের আশেপাশে যেসব ইটের ভাটাগুলো আছে বা কয়লা চালিত যেসব ফ্যাক্টরিগুলো আছে, এগুলাতে আমাদের কাজ করতে হবে, এগুলার সংখ্যা কমাইতে হবে। সারা পৃথিবী আজকে কয়লার ব্যবহারটা কমাচ্ছে, সেখানে আমাদের ব্যবহার কমাইতে হবে। এবং এই যে ইটের ভাটা, 3-4 ধরনের ইটের ভাটার টেকনোলজি আছে, কোন টেকনোলজিটা সবচেয়ে ভালো চলে সেটা আমরা জানি, এবং আমাদের পেপার আছে, ডিওই কাজ করতেছে, সারা পৃথিবী জানে, সেই টেকনোলজির দিকে যাইতে হবে। আর এইখান থেকে শুধু ইটের কেন দরকার, ওনারা কাজ করবেন সেইখানে, সেটা হলো আমরা শুধু ইট দিয়ে কেন বাড়ি বানাইতে হবে, আমাদের অল্টারনেটিভ ম্যাটেরিয়ালসের কথা চিন্তা করতে হবে। এবং অল্টারনেটিভ ম্যাটেরিয়াল যদি আমরা চিন্তা করি, সেখানে ইটের উপর নির্ভরশীলতা আমাদের কমে আসছে, এবং সেখানে সেই ব্রিক ফিল আমাদের থাকবে না। এটা হলো আমার 3 নম্বর। 4 নম্বরটা আমি বলতেছি, আমাদের যে ইনডোর কুকিং, বায়োমাস বার্নিং হচ্ছে, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনরা যারা রান্না করতেছে, আজকাল অনেক ছেলেরাও রান্না করে, যে রান্না করতেছে, সেই রান্না তো এখানে যে জ্বালানি পুরানো যে উড বার্ন করা হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে। মানে এখনো যে কাঠ দিয়ে রান্না করতেছে, আমি বলবো এখানে আমাকে একটু দেন, সেইখানে প্রচুর পরিমাণে পলিউশন হচ্ছে, সেটাতে আমরা কাজ করতে। সেখানে আরেকটা, আপনি ঢাকা শহরে শীতকালে স্পেশালি দেখবেন, সব পাতা, গাছের পাতা একত্রিত করে আগুন জ্বালায় দেওয়া হচ্ছে। কেন সেটাও বন্ধ করতে হবে। ইভেন গার্বেজ, যেখানে গার্বেজ সবকিছু একত্রিত করছে, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে 4টা কথা বললাম, এই 4টা যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের পলিউশন অনেক কমে আসবে। স্থপতি রফিক আজম, আপনার কাছে এই শেষ প্রশ্ন। কিন্তু ধরুন ওই যে বেইজিং, দিল্লির কথা বললাম, যে চীনের যে মারাত্মক উন্নতি গত 20 বছরে, আমরা তো চীন হতে চাই। আমরা তো দিল্লি একটা কত অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে কত বেশি ভাইব্রেন্ট একটা শহর, তো সেসব শহরের যে জ্বালা আমাদেরও তো ভোগ করতে হতেই পারে। না, এই যে আমি একটু জাস্ট বলি স্যারের কথা, যে কিছু দুষ্ট লোককে শাস্তি করা যেতে পারে আইন দিয়ে, কোর্টের রায় দিয়ে। সম্ভবত সারা দেশের লোককে ইনক্লুড করা যেতে পারে না যে এটার পক্ষে তারা সচেতনভাবে কাজ করবে। সুতরাং আইনের একটা লিমিটেশন বোধহয় আছে, ও কিছু দূর যেতে পারে, তারপরে আর যেতে পারে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেখানে সমস্যা যেগুলো বলা হয়েছে, সব ইন্ডিভিজুয়াল অনেক সমস্যা বলা হয়েছে, কিন্তু সমাধান কিন্তু হয়তো এখানে নেই। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, সমাধান কীরকম হতে পারে। যে ধরেন আমরা ওল্ড সিটিতে একটা গলির ভিতরে কাজ করেছি, এবং সেখানে খুব খারাপ অবস্থা, আপনার বৃষ্টির পানি আসলে লাইফ সুয়ের ভেসে উঠে, ওখানে আপনার মাঠটা ডুবে যায় আপনার বৃষ্টির পানিতে। এই যে বৃষ্টির পানিতে ফ্রেশ, কিন্তু যখন ওই লাইফ সুয়ারের সঙ্গে এটা মিশ্রিত হচ্ছে ময়লা পানি, নর্দমার পানি, কারণ ওয়াসার কোনো লাইন নাই ওখানে, সিটি কর্পোরেশন চিকন একটা লাইন আছে, সেটা দিয়ে কিছুই কোথাও যায় না। এখন 1 লক্ষ গ্যালন পানি আমরা ধরে ফেলেছি, বৃষ্টির সময় আসে ওখানে, এই পানিটা কোথায় যাবে? সুতরাং পচে গলে মশা হয়ে ডায়রিয়া হয়ে, তো এটা আপনি কোনো আইন দিয়ে কিছুই করতে পারবেন না। আসলে কাকে কাকে শাস্তি দিবেন আপনি ওখানে? তাহলে কি করতে হবে? আমরা যেটা করেছি সিম্পলি, আমি ওই পুরো হাঁটার রাস্তা যেটা করেছি মাঠের পাশে, কারণ লোককে হাঁটতে হবে, বুড়ো মানুষ যারা, ডায়াবেটিক বাচ্চারা খেলবে, ওই পুরো নিচে একটা ট্রেঞ্চ আছে যারা পুরো 1 লক্ষ গ্যালন পানিকে ধরে ফেলে, বৃষ্টির পানি সঙ্গে সঙ্গে ধরে ফেলে, যাতে আলাদা পানি ওখানে মিশ্রিত না হতে পারে। এবং সেই পানিটাকে আমরা ফাইনালি ট্রিটমেন্ট করে পাড়ার লোককে কলপার তৈরি করে দিচ্ছে, তারা ফ্রি পানি পাচ্ছে, কোয়ালিটি ওয়াটার। সঙ্গে সঙ্গে আশপাশে মসজিদে পানি যাচ্ছে, আমাদের লাইব্রেরি তৈরি করেছে। কোন এলাকায়? এটা রসুলবাগ একটা এলাকা, আপনার যেও দেখতে পারেন এটা। এই যে আমি কেন বললাম সমাধান আছে, আমি কেন বললাম, এখন যেটা ছিল পানিটা ছিল তাদের জীবনের ত্রাস, সেটা হয়েছে তাদের সেলিব্রেশন, উৎসব এখন। কিন্তু হ্যাঁ, এখন ধরেন আপনার শহরে লগিংটা ডেঞ্জারাস, কিন্তু যখন এই লগিংটা চলে যাবে, গাড়িগুলো সাই যাবে, উনি যে কথা বললেন জ্যাম হচ্ছে না ওখানে, অতিরিক্ত যে বার্নিংটা ওটা অনেক ড্রামাটিক কমে যাবে। আর এটা সম্ভব কেন? আমরা ইতিমধ্যে, আপনি জানেন যে সেক্রেটারিয়েটে পানি জমে, সেটা আমার সঙ্গে মিটিং হয়েছে,
সহকারী সচিবের সরি মানে জয়েন্ট সেক্রেটারি, আমরা কিন্তু ওখানে পানি ধরে ফেলেছি। পুরা পানি নিয়ে এসে আমরা এটাকে সামান্য ন্যাচারাল ফিল্টার করে ওসমানী উদ্যানের যে লেক আছে যেখানে পানি থাকে না সারা বছর, সেখানে এখন পানি চলে যাচ্ছে। কাজেই নানা রকম আশাবাদের কথা নিয়ে শেষ করি। অসংখ্য ধন্যবাদ স্থপতি রফিক আজম, ধন্যবাদ ডক্টর আব্দুল সালাম, ধন্যবাদ অ্যাডভোকেট মনজিল মোরশেদ। আজকের পরবর্তী পর্বে দুইজনের শপথ নিয়ে দ্বন্দ্ব, এই নিয়ে করবো আলোচনা।